এবার ফাঁস হলো যেভাবে ইরানের সর্বোচ্চ নেতা হয়ে উঠলেন আয়াতুল্লাহ আলী খামেনি। পরিচিত ধর্মগুরু থেকে কিভাবে হয়ে উঠলেন তেহরানের ফাইনাল ডিসিশন মেকার। একটি দেশ যার রাজনৈতিক শক্তির মূল উৎস কিন্তু প্রেসিডেন্ট নয়, এখানে আসল ক্ষমতা কেন্দ্রীভূত একই ব্যক্তির হাতে, যিনি শুধু একজন ধর্মীয় নেতা নন, বরং পুরো দেশের শাসন কাঠামোর সর্বোচ্চ স্তম্ভ। তিনি হলেন আয়াতুল্লাহ আলী খামেনি, ইরানের সুপ্রিম লিডার। কিন্তু প্রশ্ন হলো, এই আয়াতুল্লাহ খামেনি কিভাবে সেই জায়গায় পৌঁছালেন যেখানে আজ তার অনুমতি ছাড়া ইরানের কোনো সিদ্ধান্তই কার্যকর হয় না, কোনো যুদ্ধ হয় না, কোনো পারমাণবিক আলোচনা হয় না। এবার সেই সামনে এলো গোপন ইতিহাস, কিভাবে হয়ে উঠলেন ইরানের সর্বোচ্চ ধর্মগুরু। যেভাবে আয়াতুল্লাহ আলী হয়ে উঠলেন ইরানের সর্বোচ্চ নেতা, বিশ্বের অনেক দেশের তুলনায় ইরানের শাসন পদ্ধতি এখন বেশ আলাদা। সেখানে নির্বাচনের মাধ্যমে প্রেসিডেন্ট বা সংসদ সদস্য নির্বাচিত হলেও দেশের মূল ক্ষমতার থাকে সর্বোচ্চ ধর্মীয় নেতার হাতে। 3 দশকের বেশি সময় ধরে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি হিসাবে রয়েছেন। সম্প্রতি ইরান ইসরায়েল সংঘাতের সময় আশঙ্কা ছড়িয়ে পড়ে যে তাকে হত্যার চেষ্টা করা হতে পারে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে উদ্দেশ্য করে বলেছিলেন যে ইরানের কথিত সর্বোচ্চ নেতা কোথায় লুকিয়ে আছে সেটি তার জানা আছে, কিন্তু এখনই তাকে মারা হবে না। প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান নয়, আয়াতুল্লাহ আলী খামেনি কেন আমেরিকা বা ইসরায়েলের টার্গেট, সেই প্রশ্ন সামনে আসছে। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতার শাসনের এই ব্যবস্থা চালু হয় 1979 সালের ইসলামী বিপ্লবের পর থেকে। একটি বিপ্লবের মাধ্যমে ইরানে রেজা শাহ পাহলবিরা রাজতন্ত্রকে উৎখাত করা হয়। তাকে উৎখাতের পর ইরানে ধর্মীয় প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়। প্রথমে সংক্ষেপে জেনে নিই আয়াতুল্লাহ আলী খামেনি আসলে কে। 1939 সালে উত্তর পূর্ব ইরানের মাশহাদ শহরে এক ধর্মীয় পণ্ডিতের ঘরে জন্ম নেওয়া আলী খামেনি নিজ শহর ধর্মীয় শিক্ষাকেন্দ্রে পড়াশোনা করেন। পরে যান শিয়া মুসলিমদের পবিত্র নগরী কোমে। 1962 সালে তিনি শাহ মোহাম্মদ রেজা পাহলবির বৃদ্ধচারণকারী আয়াতুল্লাহ খামেনির ধর্মীয় আন্দোলনে যোগ দেন। তরুণ আলী খামেনি একজন একনিষ্ঠ অনুসারী হয়ে ওঠেন। তার নিজের ভাষায় তিনি যা করেছেন, এখন যা বিশ্বাস করেন, সবই খোমেনির ইসলামী ভাবধারা থেকে প্রাপ্ত। আলী খামেনি শাহ মোহাম্মদ রেজা পাহলবির বিরুদ্ধে সরাসরি বিক্ষোভে জড়িয়ে পড়েছিলেন এবং বেশ কয়েকবার গ্রেপ্তারও হয়েছিলেন। 1979 সালে ইরানে ইসলামী বিপ্লবের পর আলী খামেনি বিপ্লবী পরিষদ দায়িত্ব পালন করেন। পরবর্তীতে তিনি উপ প্রতিরক্ষা মন্ত্রী হন এবং ইসলামী বিপ্লবী গার্ড কোরকে সংগঠিত করতে সহায়তা করেন। এই বিপ্লবের গার্ড ইরানের অন্যতম শক্তিশালী প্রতিষ্ঠানে পরিণত হয়। 1981 সালের জুন মাসে তেহরানের একটি মসজিদে বোমা হামলায় তিনি গুরুতর আহত হন। তার উপর ওই হামলায় জড়িত থাকার অভিযোগ ছিল দেশটির বামপন্থী বিদ্রোহী গোষ্ঠীর উপর। এই ঘটনায় তার ডান হাত পক্ষাঘাতগ্রস্ত হয়ে পড়ে। 2 মাস পর একই বিদ্রোহী গোষ্ঠী ইরানের রাষ্ট্রপতি মোহাম্মদ আলী রাজাইকে হত্যা করে। রাজাইয়ের মৃত্যুর পর তার উত্তরসূরি হিসেবে আলী খামেনি ইরানের প্রেসিডেন্ট নির্বাচিত হন। 8 বছর ধরে আনুষ্ঠানিক এই পদে অধিষ্ঠিত ছিলেন তিনি। এই সময় তিনি তৎকালীন প্রধানমন্ত্রী মীর হোসেন মোসাভির সঙ্গে নানা মতবিরোধে জড়ান, কারণ তিনি মনে করতেন মোসাভি ইরানের ব্যবস্থা অতিরিক্ত সংস্কার আনতে চান। 1989 সালের জুনে খোমেনির মৃত্যুর পর বিশেষজ্ঞ পরিষদ, ধর্মীয় আলেমদের একটি পরিষদ, আলী খামেনিকে নতুন সর্বোচ্চ ধর্মীয় নেতা হিসেবে নির্বাচিত করেন। যদিও তিনি সংবিধানে নির্ধারিত শিয়া ধর্মগুরুর মধ্যে প্রয়োজনীয় পদমর্যাদা বা গ্র্যান্ড আয়াতুল্লাহ অর্জন করতে পারেননি। পরে ইরানের সংবিধানে সংশোধন আনা হয়। সংসদে বলা হয়েছিল যে সর্বোচ্চ নেতাকে ইসলামী পাণ্ডিত্য অর্জন করতে হবে এবং আলী খামেনি নির্বাচিত হতে পারবেন। পরে রাতারাতি তাকে হিজ্জাতুল ইসলাম থেকে আয়াতুল্লাহ পদে উন্নতি করা হয়েছিল। ইরানের সংবিধানে তখন আরও একটি পরিবর্তন আনা হয়। প্রধানমন্ত্রী পদ বাতিল করা হয় এবং রাষ্ট্রপতির হাতে অধিক ক্ষমতা অর্পণ করা হয়। ইরানের সংবিধানে পরিবর্তন করে প্রধানমন্ত্রীর পদ বিলুপ্ত করে রাষ্ট্রপতির হাতে বৃহত্তর কর্তৃত্ব ন্যস্ত করা হয়েছিল। আয়াতুল্লাহ খামেনির শাসনামলে বর্তমান প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সহ 6 জন প্রেসিডেন্ট দায়িত্ব পালন করেন, যাদের অনেকেই খামেনির কর্তৃত্বকে কিছুটা চ্যালেঞ্জ করলেও ইসলামী প্রজাতন্ত্রের কাঠামোকে চ্যালেঞ্জ করেননি। 1997 থেকে 2005 সাল পর্যন্ত ইরানের প্রেসিডেন্ট ছিলেন সংস্কারপন্থী নেতা মোহাম্মদ খাতামি। খাতামি পশ্চিমা বিশ্বের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে চেয়েছিলেন। খাতামি প্রেসিডেন্ট থাকা অবস্থায় ইরানের সামাজিক রাজনৈতিক ক্ষেত্রে বেশ কিছু সংস্কার উদ্যোগ নিলেও তখন সর্বোচ্চ নেতা খামেনি এসব উদ্যোগ বাস্তবায়নে বাধা হয়ে দাঁড়িয়েছিলেন। খাতামির পরে তার উত্তরসূরি হিসেবে প্রেসিডেন্ট নির্বাচিত হন রক্ষণশীল নেতা মাহমুদ আহমেদিনেজাদ।
আহমেদিনেজাদকে কেউ আয়াতুল্লাহ খামেনির অনুসারী মনে করতেন, কিন্তু অর্থনীতি, বৈদেশিক নীতি এসব নিয়ে আহমেদিনেজাদ সরকারের অবস্থান তখন ইরানে ব্যাপক সমালোচনার জন্ম দেয়। একই সঙ্গে আহমেদিনেজাদ নিজের ক্ষমতা বৃদ্ধির চেষ্টা করলে সর্বোচ্চ নেতা খামেনির সাথে তার বিরোধিতা হয়। 2009 সালে আহমেদিনেজাদের বিতর্কিত পুনর্নির্বাচনে ইরান ইসলামী বিপ্লবের পর সবচেয়ে বড় আন্দোলনের জন্ম দেয়। সর্বোচ্চ নেতা খামেনি ওই নির্বাচনের ফলাফলে বৈধ বলে ঘোষণা দেন এবং তীব্র আন্দোলন দমনে অভিযান চালানোর নির্দেশ দেন। এই দমন অভিযানে অনেক বিরোধী কর্মী নিহত হন, গ্রেপ্তার হন হাজার হাজার মানুষ। 2013 সালে ইরানের উদারপন্থী নেতা হাসান রুহানি প্রেসিডেন্ট নির্বাচিত হন এবং বিশ্ব শক্তিগুলোর সাথে ঐতিহাসিক পরমাণু চুক্তি করেন। ওই চুক্তি খামেনির সম্মতিতেই সম্পন্ন হয়। তবে রুহানির নাগরিক অধিকার প্রসার, অর্থনৈতিক সংস্কার উদ্যোগে বাধা দেন সর্বোচ্চ নেতা খামেনি। 2018 সালে যুক্তরাষ্ট্র থেকে পারমাণবিক চুক্তি থেকে সরে এসেছিলেন ইরানের উপর আবারও নিষেধাজ্ঞা আরোপ করলে সাধারণ ইরানিদের অর্থনৈতিক দুর্দশা আরও বাড়তে শুরু করে। রুহানি সেই চাপ সামলাতে ব্যর্থ হন এবং 2019 সালের নভেম্বরে ব্যাপক গণবিক্ষোভ শুরু হয়। 2020 সালের জানুয়ারিতে ইরাকের মাটিতে একটি ড্রোন হামলায় যুক্তরাষ্ট্র ইরানের প্রভাবশালী জেনারেল কাসেম সুলাইমানিকে হত্যা করে। সুলাইমানি আয়াতুল্লাহ খামেনির ঘনিষ্ঠ মিত্র ও ব্যক্তিগত বন্ধু ছিলেন। এই হামলার পর খামেনি সুলাইমানি হত্যার প্রতিশোধের ঘোষণা দেন। ইরাকের 2টি মার্কিন ঘাঁটিতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। পরে তিনি বলেছিলেন, ইরাকে অবস্থিত 2টি মার্কিন ঘাঁটিতে ইরানের প্রতিশোধকমূলক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা ছিল আমেরিকার গালে চপেটাঘাত। খামেনি তখন জোর দিয়ে বলেছিলেন, এই ধরনের সামরিক পদক্ষেপ যথেষ্ট নয়। শীর্ষ নেতা হিসেবে আয়াতুল্লাহ খামেনি বহুবার ইসরায়েলি রাষ্ট্রকে ধ্বংস করার আহ্বান জানিয়েছেন। 2018 সালে তিনি ইসরায়েলকে একটি ক্যান্সার আক্রান্ত টিউমার আখ্যা দিয়ে মধ্যপ্রাচ্য থেকে ইসরায়েলকে মুছে ফেলার হুঁশিয়ারি উচ্চারণ করেন। তিনি প্রকাশ্যে হলোকাস্ট বা ইহুদি গণহত্যা আদৌ করেছিল কিনা তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছিলেন। 2014 সালে তার টুইটার অ্যাকাউন্টে উদ্ধৃতি দিয়ে একটি বার্তায় বলা হয়েছিল, হলোকাস্ট এমন একটি ঘটনা যার বাস্তবতা নিয়ে অনিশ্চয়তা আছে, আর সেটা যদি ঘটেও থাকে সেটা কিভাবে ঘটেছিল তা স্পষ্ট নয়। তো বন্ধুরা, এই ছিল আজকের মতো প্রতিবেদন। আমাদের প্রতিবেদন যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক যে পেজটি আছে সেটি ফলো দিয়ে আমাদের সঙ্গেই থাকবেন। শীঘ্রই নতুন আর একটি প্রতিবেদন নিয়ে আপনাদের সামনে হাজির হবো। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ সবাইকে।